বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 25শে জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল না, বিজিএস ব্যাচের চতুর্থ ক্লাস এবং শিশু আইন 2013-এর উপরে প্রথম ক্লাস। শিশু আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, আইনগত সহায়তা প্রদান আইন, এই তিনটা মিলাই এখান থেকে এই তিনটা প্লাস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এই পাঁচটা আইন মিলে হচ্ছে 100 মার্ক। তো শিশু আইন থেকে আপনি দুইটা প্রশ্ন লিখিততে 30 মার্ক পাবেন, আর প্রিলিতে তো মোটামুটি 1 মার্ক তো অবশ্যই ইনশাল্লাহ পাওয়া যাবেই। তো শিশু আইন আমরা পড়া শুরু করি। দেখেন যে শিশু আইন হচ্ছে 2013। 2013 সালের কত নাম্বার আইন দেখেন? 2013 সালের 24 নং আইন। জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়নের নিমিত্তে বিদ্যমান শিশু আইন রহিত কর্মে এতৎ সংক্রান্ত একটি নূতন আইন প্রণয়নের লক্ষ্যে প্রণীত আইন। যেহেতু জাতিসংঘ শিশু অধিকার সনদে বাংলাদেশ পক্ষভুক্ত হইয়াছে এবং যেহেতু সনদের বিধানাবলী বাস্তবায়নের নিমিত্তে বিদ্যমান শিশু আইন রহিত পূর্বক উহা পুনঃ প্রণয়ন ও সংহত করিবার লক্ষ্যে একটি নূতন আইন প্রণয়ন করা সমীচীন প্রয়োজনীয়, সেহেতু এতদ্ দ্বারা নিম্ন আইন প্রণয়ন করা হলো। তো প্রথমে আমরা চলে এসেছি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় যেটা আছে দেখেন, সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন। এই আইন শিশু আইন 2013 নামে অভিহিত হবে। সরকার বা সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করবে সেই তারিখে এই আইন কার্যকর হবে। তো এখানে কি বলছে দেখেন, SRO নং 275 আইন এত বঙ্গাব্দ মোতাবেক 21শে আগস্ট 2013 খ্রিস্টাব্দ তারিখে কার্যকর করা হইয়াছে। তাহলে গেজেট দ্বারা এটাতে কার্যকর করছে কত সালে? 21শে আগস্ট 2013। আর পাস হয়েছে কিন্তু 20 জুন 2013। বুঝছেন? এবং আপনারা একটা বলে দিই, জেনারেল ক্লজেস একটা আছে যে যদি কোনো আইন, এই জায়গায় বলা আছে সরকার বা গেজেট প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করবে সেই তারিখে কার্যকর হবে। এখন কোন আইন ভবিষ্যতে গেজেট কোনো প্রকাশই করে নাই, কবে থেকে কার্যকর হবে? তাহলে ধরে নেওয়া হবে যেদিন প্রকাশ হয়েছে সেদিন থেকে কার্যকর হয়েছে। এটা জেনারেল ক্লজেস অ্যাক্টের একটা ব্যাখ্যা। ঠিক আছে, এখন শিশু আইনের সংজ্ঞা, প্রতিটা আইনের সংজ্ঞা থাকে। ওই আমরা যে নারী ও শিশু নির্যাতন দমন আইন পড়লাম, ওটার সংজ্ঞা কততে দিছে বলেন? 2 ধারায়। ওটার সংজ্ঞা 2 ধারায়। তো শিশু আইনের সকল সংজ্ঞা 2 ধারায়। দেখেন, বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকলে এই আইনে 2-1 অধিদপ্তর বলতে সমাজসেবা অধিদপ্তর। পরীক্ষায় এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে শিশু আইনে অধিদপ্তর বলতে কোন অধিদপ্তরকে বোঝানো হয়েছে? সমাজসেবা অধিদপ্তর। আইনানুগ বা বৈধ অভিভাবক অর্থ এমন কোন ব্যক্তি যিনি, আন্ডারলাইন করবেন, গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 এর ধারা 7 এর অধীনে শিশুর কল্যাণার্থে আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত বা ঘোষিত অভিভাবক। তাহলে অভিভাবক কোন আইন অনুসারে নির্ধারিত হবে? অভিভাবক ও প্রতিপালন আইন 1890 বা গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890। তারপর দেখেন, আইনের সহিত সংঘাতে জড়িত শিশু, চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ দ্য ল, অর্থ এমন শিশু যে দণ্ডবিধির 82 ও 83 ধারার, এখানে একটা বিষয় দেখেন, আইনের সহিত সংঘাতে জড়িত শিশু, এটার ব্যাখ্যা দিচ্ছে। সংঘাতে জড়িত শিশু মানে হলো অপরাধী শিশু, যে অপরাধ করছে, বাট তারে সরাসরি অপরাধ বলে নাই। সংঘাতে জড়িত শিশু 82 ও 83 ধারার বিদ্যমান সাপেক্ষে দণ্ডবিধির 82 ধারায় আছে যে 9 বছরের কম বয়সী কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে অপরাধ হবে না। আর 83-তে আছে 9 বছরের বেশি 12 বছরের কম, বাট অপরিণত বোধ শক্তি সম্পন্ন, সেও কোনো কাজ করলে অপরাধী হবে না। তাহলে ওই 82 এবং 83 ধারার বিধান সাপেক্ষে বিদ্যমান কোন আইনের অধীন কোন অপরাধের দায়ে অভিযুক্ত অথবা বিচারে দোষী সাব্যস্ত আইনের সংস্পর্শে আসা শিশু, চিলড্রেন ইন কন্ট্যাক্ট উইথ দ্য ল অর্থ। আচ্ছা, তাহলে যে অপরাধ করতে তাকে কি হিসেবে অভিহিত করেছে? আইনের সংঘাতে জড়িত শিশু, চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ দ্য ল। আর যে অপরাধের শিকার হয়েছে তার নাম কি করছে? আইনের সংস্পর্শে আসা শিশু, চিলড্রেন ইন কন্ট্যাক্ট উইথ দ্য ল, অর্থাৎ এমন কোন শিশু যে বিদ্যমান কোন আইনের অধীনে কোন অপরাধের শিকার বা সাক্ষী। কাহিনী কি বোঝা গেল?
আইনের সংস্পর্শে আসে বলে ভিকটিম অথবা সাক্ষী, সাক্ষী শিশু অথবা ভিকটিম শিশু। আর আইনের সহিত সংঘাতে জড়িত শিশু, যে অপরাধ করছে সে। বুঝছেন? তারপরে দেখেন দণ্ডবিধি অর্থ, দণ্ডবিধি অর্থ দা পেনাল কোড, পেনাল কোড 1860, এটাই বোঝাচ্ছে। ধারা অর্থে এই আইনের কোন ধারা। চলে আসি নিরাপদ স্থান। নিরাপদ স্থান বা সেফ অফ অর্থ কোন প্রত্যায়িত প্রতিষ্ঠান বা এমন কোন স্থান বা প্রতিষ্ঠান যার কর্তৃপক্ষ এই আইনের অধীন শিশু আদালত বা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা, ক্ষেত্রমত বা অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত শিশুকে বা নিরাপদে হেফাজতে রাখার দায়িত্ব পালন করে। তাহলে সেফ হোম বলতে সাধারণত কোনো শিশুরে যে জায়গার নিরাপদে রাখা হয় সেটাকে বলা হচ্ছে সেফ হোম। প্রত্যায়িত প্রতিষ্ঠান অর্থ ধারা 59 এবং 60 উল্লেখিত কোন প্রত্যায়িত প্রতিষ্ঠান। প্রবেশন কর্মকর্তা, প্রবেশন অফিসার অর্থ ধারা 5 উল্লেখিত কোন প্রবেশন কর্মকর্তা। এগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ না, যেটা মনে রাখবেন আইনের সহিত সংঘাতে আর আইনের সংস্পর্শে আসা, এই দুইটার অর্থ মনে রাখতে হবে। 2-10 আছে ফৌজদারি কার্যবিধি অর্থ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898। এখন আমরা চলে এসেছি বর্ধিত পরিবার বা এক্সটেন্ডেড ফ্যামিলি। বর্ধিত পরিবার বা এক্সটেন্ডেড ফ্যামিলি, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফু, মামা মামি, খালা খালু, ভাই ভাবি, ভাগ্নি ভগ্নিপতি, এইরূপ রক্ত সম্পর্কীয় বা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ কোনো আত্মীয়ের পরিবার। বিকল্প পরিচর্যা আছে ভারতে, এই 84 এর অধীন গৃহীত কোনো ব্যবস্থা নট সো ইম্পর্টেন্ট, এগুলা সামনে গিয়ে এমনিতেই পড়বো। বিকল্প পন্থা ব্যক্তি অর্থ। আচ্ছা, ব্যক্তি অর্থ এটা একটু দেখেন। ব্যক্তি অর্থ 2-14। ব্যক্তি অর্থ প্রযোজ্য ক্ষেত্রে কোনো কোম্পানি, সমিতি, সংস্থা, প্রতিষ্ঠান হোক। তাহলে ব্যক্তি বলতে কোনো কোম্পানিরও বোঝাবে, সমিতিরও বোঝাবে, সংস্থারও বোঝাবে, আবার কি প্রতিষ্ঠানরেও বোঝাবে। এরপরে আমরা বোর্ড। দেখেন অধিদপ্তর বলতে কি অধিদপ্তর বোঝাইছে? সমাজসেবা। বোর্ড বলতে দেখেন শিশু কল্যাণ বোর্ড অর্থ ধারা 7-8-9 এর অধীন। বোর্ড বা শিশু কল্যাণ বোর্ডে বলতে বোঝাচ্ছে 7-8-9 এর অধীন ক্ষেত্রমতে জাতীয় শিশু কল্যাণ বোর্ড, জেলা শিশু কল্যাণ বোর্ড, উপজেলা শিশু কল্যাণ বোর্ড। তাহলে শিশু কল্যাণ বোর্ড মোট কয় প্রকার? 3 প্রকার। কি কি বলেন? জাতীয় শিশু কল্যাণ বোর্ড, জেলা শিশু কল্যাণ বোর্ড, উপজেলা শিশু কল্যাণ বোর্ড। ঠিক আছে। ভিক্ষা অর্থ কোন ব্যক্তির নিকট হইতে অর্থ, অন্ন, বস্ত্র বা অন্য কোনো দ্রব্যাদি প্রাপ্তি বা আদায়ের উদ্দেশ্যে। তো ভিক্ষা অর্থ কোন ব্যক্তির নিকট থেকে কি অর্থ, অন্ন, বস্ত্র বা অন্য কোনো দ্রব্যাদি প্রাপ্তি বা আদায়ের উদ্দেশ্যে। এটা ভিক্ষাটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখেন। ভিক্ষা অর্থ এটা ইম্পর্টেন্ট। উদ্দেশ্যে দেখান এর নাই। কোন শিশুকে প্রদর্শন বা ব্যবহার করিয়া, এই যে আন্ডারলাইন করেন, প্রকাশ্য স্থানে নাচ, গান, ভাগ্য গণনা, পবিত্র স্তবক অথবা ভিন্ন কোনো কলা কৌশল গ্রহণ করা বা ভান করিয়া হোক বা না হোক। তার মানে আপনি যদি কোনো শিশুর দিয়ে নাচ দেখায় টাকা পয়সা নেন, এটা কি? এটা ভিক্ষা। শিশুরে গান করায় টাকা নেন, ভিক্ষা। ভাগ্য গণনা করাচ্ছেন, ভিক্ষা। কোরআন শরীফ বা গীতা পাঠ করাচ্ছেন, পবিত্র স্তবক পাঠ, ভিক্ষা। ঠিক আছে। 2 খ যদি দেখি, কোন শিশুর, হ্যাঁ, কোন শিশুর দেহে অনৈতিক প্রক্রিয়ায় ঘা, ক্ষত, আঘাত সৃষ্টি করা, মানে শিশুর দেহেই আমি আঘাত সৃষ্টি করছি সিম্প্যাথি আদায়ের জন্য, বা শিশুকে বিকলাঙ্গতায় পরিণত করা, তার দেখা গেল হাত একখান কেটেই ফেলছে, এবং অনুরূপ ঘা, ক্ষত, আঘাত বা বিকলাঙ্গতা প্রদর্শন করা বা প্রদর্শনের জন্য অনাবৃত রাখা। তাহলে এগুলা কি হবে? ভিক্ষা হবে। কি পায় কি? চলে আসেন মাদক দ্রব্য। গ নাম্বারে কি বলতেছে দেখেন, মাদক দ্রব্য ঔষধ সেবনের মাধ্যমে কোন শিশুকে নিস্তেজ বা নির্জীব করিয়া রাখা বা ভিন্ন কোনো উপায় মৃত হিসেবে সাজাইয়া রাখা। তাহলে শিশুরে মাদক দ্রব্য খাওয়াইয়া নিস্তেজ করে রাখছেন, নির্জীব করে রাখছেন,
বা লাশ হিসেবে ভিক্ষা আদায় করছেন, মানে লাশ হিসেবে কিছু আদায় করতেছেন, এগুলো হচ্ছে ভিক্ষা। এখন শাস্তির ব্যবস্থা পরে, বাট এটারে ডিফাইন করছে ভিক্ষা হিসেবে। আচ্ছা, 16 ক দেখেন, ম্যাজিস্ট্রেট অর্থ ফৌজদারি কার্যবিধির 6 উপধারা 3 উল্লেখিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যার অপরাধ আমলে গ্রহণ করার ক্ষমতা রয়েছে। তাহলে এই জায়গায় ম্যাজিস্ট্রেট বলতে কারে বোঝানো হচ্ছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যার অপরাধ আমলে গ্রহণ করার ক্ষমতা আছে। শিশু অর্থ ধারা 4 উল্লেখিত শিশু হিসেবে নির্ধারিত কোনো ব্যক্তি। শুনেন, এই জায়গায় আপনার ওই সাবসেকশন মনে রাখার প্রয়োজন নাই, যে কোনটা 2 এর 2, 2 এর 3। আমার ফ্যাক্টটা মনে রাখতে হবে যে ম্যাজিস্ট্রেট অর্থ কি, অধিদপ্তর অর্থ কি, ভিক্ষা অর্থ কি। তো 2 এর 18 দেখেন, শিশু আদালত অর্থ ধারা 16 উল্লেখিত কোন আদালত। গুরুত্বপূর্ণ না, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার সমাজসেবা কর্মী দরকার নাই, সামাজিক অনুসন্ধান দরকার নাই, বাদ বাকি যা আছে। সভাপতি অর্থ, এটা একটু দেখি। সভাপতি অর্থ ক্ষেত্রমতে জাতীয় শিশু কল্যাণ বোর্ড, জেলা শিশু কল্যাণ বোর্ড বা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি। তাহলে এই জায়গায় সভাপতি বলতে কাকে কাকে বোঝানো হচ্ছে? জাতীয় শিশু কল্যাণ বোর্ড, জেলা শিশু কল্যাণ বোর্ড অথবা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি। তো আমরা চলে এসেছি আইনের প্রাধান্য, ধারা 3। তাহলে শিশু আইনের সকল সংজ্ঞা দিছে কত ধারায় ভাই? 2 ধারায়। আইনের প্রাধান্য যদি দেখি, যে আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে। অর্থাৎ শিশু আইনের আগে যদি অন্য কোনো আইন থাকে, ওই আইনে যাই থাক না কেন, শিশু সংক্রান্ত যে কোনো বিধান প্রাধান্য পাবে কোন আইনে? শিশু আইনে যা আছে সেটাই। কারণ শিশু আইন একটা কি আইন? বিশেষ স্পেশাল ল। আমরা চলে আসি শিশুর সংজ্ঞা দিছে আলাদা। বিদ্যমান অন্য কোন আইনে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্য পূরণ করতে গোল দিবেন। অনূর্ধ্ব 18 বছর বয়স পর্যন্ত সকল ব্যক্তি শিশু হিসেবে গণ্য হবে। তাহলে যার বয়স 18 বছরের কম সেই কি বলেন? শিশু। 18 বছরের কম হইলেই শিশু। এমন না যে শিশু বলতে একেবারে ছোটই হওয়া লাগবে, 18 বছরের কম হইলেই শিশু। নবজাতক কতদিন বলেন তো, মনে আছে? নারী ও শিশু নির্যাতন দমন আইনে আছে নবজাতক আছে অনূর্ধ্ব 14 দিন। তো আমরা এখানে সংজ্ঞাগুলোর ওই উপধারা মনে রাখার দরকার নাই, জাস্ট এই শিশুর সংজ্ঞা আছে ধারা কততে? 4-এ। এবং শিশু বলতে কাকে বোঝানো হয়েছে? অনূর্ধ্ব কত বছর? 18 বছর। এই জিনিসগুলো একটু খেয়াল করেন। চলে আসি দ্বিতীয় অধ্যায়, প্রবেশন কর্মকর্তা নিয়োগ এবং তাদের দায়িত্ব কর্তব্য। প্রবেশন কর্মকর্তা আসলে কে আমরা এখান থেকে জানতে পারবো। দেখেন ধারা কত? 5। সো এখান থেকে প্রশ্ন আসতে পারে লিখিত, যে প্রবেশন কর্মকর্তা কে, প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য আলোচনা করুন। বুঝছেন? তো এ আইনের অধীন দায়িত্ব পালনের জন্য সরকার ক্ষেত্রমতে প্রত্যেক জেলা, এটা গোল দেবেন, প্রত্যেক জেলা, উপজেলা বা মেট্রোপলিটন এলাকায় আন্ডারলাইন করবেন, এক বা একাধিক প্রবেশন কর্মকর্তা নিয়োগ করবে। তাহলে সরকার জেলায়, উপজেলায় বা মেট্রোপলিটন এলাকায় কয়জনের নিয়োগ করবে? এক বা একাধিক প্রবেশন কর্মকর্তাকে নিয়োগ করবে। এখন আমরা যদি চলে আসি পরের 5-এর 2 উপধারায়, যে উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন, এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে বিদ্যমান অন্য কোন আইনের অধীন কোন ব্যক্তিকে প্রবেশন কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হইলে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সে আইনের অধীন প্রবেশন কর্মকর্তা হিসেবে এমনভাবে দায়িত্ব পালন করিবেন যেন উপধারা 1-এর অধীন নিয়োগপ্রাপ্ত হয়েছে। মানে এই আইন হওয়ার আগে যদি অন্য কোনো আইনে কোন প্রবেশন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়, এটা কত? 5। অন্য কোনো আইনে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে কি ধরে নিবে বলেন? এই আইনের অধীন নিয়োগ দিয়েছে বলে গণ্য হবে। এরপরে উপধারা 3টা ইম্পর্টেন্ট, সেটা হলো কোন এলাকায় প্রবেশন কর্মকর্তা আন্ডারলাইন করে নিয়োগ না করা পর্যন্ত, যে এলাকায় প্রবেশন কর্মকর্তা এখনো নিয়োগ করে নাই, সরকার প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য অধিদপ্তরে বা উহার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত গোল দিবেন সমাজসেবা কর্মকর্তা
বা সমমানের অন্য কোনো কর্মকর্তাকে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব অর্পণ করিতে পারেন। এটা ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসবে যে যদি কোথাও প্রবেশন কর্মকর্তা সরকার নিয়োগ না দেয় তাহলে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কে পালন করবে? সমাজসেবা কর্মকর্তা বা প্রবেশন কর্মকর্তার দায়িত্ব অর্পণ করিতে পারে এরকম অন্য কোনো সমমানের কর্মকর্তা। সমাজসেবা কর্মকর্তা হচ্ছে নবম বেতন যেটা। আমরা চলে আসি প্রবেশন কর্মকর্তার দায়িত্ব, প্রবেশন কর্মকর্তার অ্যাকচুয়ালি কাজটা কি সেটা। তাহলে প্রবেশন কর্মকর্তার নিয়োগ বললো কত ধারা? 5 ধারা। আর প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য আছে 6 ধারা। প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য হইবে নিম্নরূপ যথা: আইনের সংস্পর্শে আসা শিশু। সংস্পর্শে আসা শিশু মানে কি? ভিকটিম, যার বয়স 18 বছরের কম। আর আইনের সহিত সংঘাতে জড়িত শিশু অপরাধী, যার বয়স 18 বছরের কম। থানায় আনয়ন করা হইলে বা অন্য কোনো ভাবে থানায় আগত হইলে তাইলে যে অপরাধ করছে তারে আনুক অথবা যে অপরাধের শিকার হইছে তাকে আনুক, প্রদত্ত ক্ষেত্রে আনয়ন বা আগমনের কারণ অবগত হওয়া। তাহলে প্রবেশন অফিসারের কাজ হলো যে কেন এই শিশুকে থানায় আনা হলো এটা এই সম্পর্কে তিনি কি হবেন? অবগত হবেন। সংশ্লিষ্ট শিশুর সহিত সাক্ষাৎ করা, সকল ধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে তাহাকে কি করা? আশ্বস্ত। দেখছেন, তাহলে কোন শিশুরে থানায় আনলে এ বিষয়ে নিজ নিজ দায়িত্বে অবগত হতে হবে কাকে? প্রবেশন কর্মকর্তাকে, এবং তার সাথে সাক্ষাৎ করতে হবে, তাকে আশ্বস্ত করতে হবে। সংশ্লিষ্ট অভিযোগ বা মামলা চিহ্নিত করিতে পুলিশের সহিত যোগাযোগ ও সমন্বয় সাধন করা, এবং পুলিশের সাথে যোগাযোগ করবে যে কি কারণে তারা এখানে আনা হলো। সংশ্লিষ্ট শিশুর আন্ডারলাইন করেন পিতামাতার সন্ধান করা এবং তাহাদের সহিত যোগাযোগ করিতে পুলিশকে কি করা? সহায়তা করা। তারপর যদি দেখি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার সহিত শিশুনের এই যে দেখেন জামিনের সম্ভাব্যতা যাচাই বা ক্ষেত্রমতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মামলা প্রেক্ষাপট মূল্যায়ন পূর্বক বিকল্প ব্যবস্থা গ্রহণ করা। তাহলে দেখবে যে অপরাধে তারা গ্রেফতার করা হয়েছে জামিনের পসিবিলিটি আছে কিনা বা বিকল্প অন্য কোনো পন্থা আছে কিনা। বিকল্প পন্থা অবলম্বন ও যুক্তিসঙ্গত কোনো কারণে জামিনে মুক্তি প্রদান করা, আন্ডারলাইন করবেন, জামিনে মুক্তি প্রদান করা সম্ভব না হইলে আদালত প্রথম হাজিরার পূর্বে সংশ্লিষ্ট শিশুকে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার মাধ্যমে নিরাপদ স্থানে প্রেরণের ব্যবস্থা করা। তাহলে যদি তারে জামিনে মুক্তি দেওয়া না যায় তাহলে তারে সে যাতে নিরাপদ হেফাজতে থাকে এই ব্যবস্থা করা এবং বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করা। এরপরে দেখেন এটা হলো থানায় আসলে কি কি দায়িত্ব। থানায় আনলে তাদেরকে এই ভিকটিম অথবা যিনি অপরাধ করছে তাদের বয়স যদি 18 বছরের কম হয় তাদের যদি থানায় আনে তাহলে তাদের কি কি দায়িত্ব কর্তব্য আছে দাঁড়ান যে নিক। আচ্ছা এখন দেখেন যদি কোনো শিশুকে আগে দেখলাম যে যদি ওই শিশুকে থানায় আনে তাহলে প্রবেশন কর্মকর্তার কি কি দায়িত্ব কর্তব্য আছে, আর এখন দেখবো যে আইনের সংস্পর্শে আসা বা আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে গোল দিবেন কোথায় উপস্থিত করা হইলে? আদালতে উপস্থিত করা হইলে। আদালতে উপস্থিত হইলে উনি কি কি করবে সেই দায়িত্ব কর্তব্য বলছে যে পরের পেজে, আদালতে অবস্থান বা বিচারকালীন আদালতে উপস্থিত থাকা এবং যখনই প্রয়োজন হবে সংশ্লিষ্ট শিশুকে যতদূর সম্ভব সঙ্গ প্রদান করা। মানে ওই শিশুর সাথে প্রবেশন কর্মকর্তার উপস্থিত থাকা এবং যতদূর সম্ভব শিশুরে কি দেওয়া? সঙ্গ প্রদান করা। তারপরে সরেজমিনে অনুসন্ধান পূর্বক সংশ্লিষ্ট শিশু ও তাহার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা ক্রমে গোল দিবেন সামাজিক অনুসন্ধান প্রতিবেদন প্রস্তুত এবং আদালতে দাখিল করা। ভাই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন হলো আমরা সামনে গিয়ে পড়বো যে একটা শিশু তার পরিবার কেমন, তার অর্থনৈতিক অবস্থা কেমন, সে কোথায় পড়ালেখা করছে, কাদের সাথে মিশছে, এই সব কিছু যাচাই বাছাই করে যে প্রতিবেদনটা দেয় সেটাকে বলে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। শিশুকে প্রয়োজনে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির মাধ্যমে আইনগত সহায়তা প্রদান সহ শিশুর পক্ষে আইনগত প্রতিনিধিত্ব নিশ্চিত করা
মানে শিশুর যদি আইনগত পদক্ষেপ নেওয়ার কোনো সামর্থ্য না থাকে তাহলে দ্বারস্থ হইতে হবে কার? আইনগত সহায়তা, লিগাল এইডের। জি আচ্ছা, শিশুর জন্য ন্যায় বিচার নিশ্চিত করার নিমিত্তে উপদফা ই এর উদ্দেশ্যকে ক্ষুণ্ণ না করিয়া প্রয়োজনে বেসরকারি পর্যায়ে কর্মরত আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার সহিত যোগাযোগ করা এবং শিশুর পক্ষে আইনগত প্রতিনিধি কি করা, নিশ্চিত করা। মানে সবসময় যে সরকারি লিগাল এইডের কাছে যেতে হবে এমন কোনো কথা নাই। অনেক এনজিও আছে, অনেক সংস্থা আছে যারা শিশুদের অধিকার নিয়ে কাজ করে, তাদেরকেও অবগত করতে পারে। এবং বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করা। তারপরে দেখেন, আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে শিশু উন্নয়ন কেন্দ্র বা কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণ করা হইলে, তাহলে আমরা যখন পড়বো এই জায়গা কিন্তু তার দায়িত্ব কর্তব্যরে বেশ কয়েকভাবে ভাগ করছে জি প্রবেশন কর্মকর্তার। প্রথম দায়িত্ব হলো যে শিশুকে যখন থানায় আনা হয় তখন কি দায়িত্ব কর্তব্য আছে। দ্বিতীয়টা হলো শিশুকে যখন আদালতে আনা হয়েছে তখন কি দায়িত্ব কর্তব্য আছে। এই জায়গায় উপধারা কিছু দরকার নাই লিখিত পরীক্ষার সময়। জাস্ট আমি মনে রাখবো প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য আছে ওই 6 ধারা। তারপর আমি টাইটেল দিয়ে লিখবো যে শিশুকে যখন থানায় আনা হয়েছে তখন প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য নিম্নরূপ। শিশুকে যখন আদালতে আনা হয়েছে তখন প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য নিম্নরূপ। আচ্ছা, তারা আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে শিশু উন্নয়ন কেন্দ্র বা কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণ করা হলে প্রযোজ্য ক্ষেত্রে প্রত্যেক শিশুর জন্য পৃথক নথি প্রস্তুত কি করা, সংরক্ষণ করা, ধারা 84 বর্ণিত পদ্ধতি অনুসরণ ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করা, নিয়মিত বিরতিতে আন্ডারলাইন করবেন শিশুর সহিত সাক্ষাৎ করা এবং আন্ডারলাইন করবেন শিশুর ইচ্ছা অনুযায়ী তাহার যাচিত সময় তাকে সাক্ষাৎ প্রদান করা। এরপরে যদি দেখি, মাতা পিতা, বর্ধিত পরিবার, আইনানুগ বা বৈধ অভিভাবক সংশ্লিষ্ট শিশুর তত্ত্বাবধানের শর্তাবলী সঠিকভাবে পালন করিতেছে কিনা তা যতদূর সম্ভব পর্যবেক্ষণ বা মনিটর করা। শিশুর আনুষ্ঠানিক কারিগরি শিক্ষা সঠিকভাবে প্রদত্ত হইতেছে কিনা তা সরেজমিনে তদারকি করা। নিয়মিত বিরতিতে শিশুর আচরণ, শিশুর জন্য গৃহীত ব্যবস্থার যথার্থতা সম্পর্কে আদালতকে অবহিত করা এবং আদালত কর্তৃক তলবকৃত প্রতিবেদন দাখিল করা। শিশুকে আন্ডারলাইন করেন সৎ উপদেশ প্রদান করা, যথাসম্ভব বন্ধুভাবাপন্ন করিয়া তোলা এবং এতদ উদ্দেশ্যে তাহাকে সার্বিক সহায়তা প্রদান করা এবং বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করা। এরপরে বলছে যে আইনের সংস্পর্শে আসা বা আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে বিকল্প পন্থা বা বিকল্প পরিচর্যার শর্তাবলী পর্যবেক্ষণ করা। বিকল্প পন্থা বা বিকল্প পরিচর্যা আমরা সামনে গিয়ে জানবো, আলাদা প্রশ্নই আছে, আলাদা অধ্যায়ই আছে। বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করা। তাহলে আমার মনে রাখার সহজ টেকনিক, সকল সংজ্ঞা দিছে 2 ধারায়, আইনের প্রাধান্য দিছে 3 ধারায়, এরপরে শিশুর সংজ্ঞা দিছে 4 ধারায়, আর প্রবেশন কর্মকর্তার সংজ্ঞা দিছে 5 ধারায়, প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য কত ধারা। আপনার ধারা সহ মনে রাখতে হবে, কোনো উপায় নেই। লিখিত পরীক্ষার সময় এই প্রশ্ন কোন জায়গাতে দিছে, যদি ধারা শনাক্ত করতে না পারেন, ধারায় জায়গা মোট ধরেন 100 কাছাকাছি আছে, 100 ধারার কোন জায়গা কি আছে এখন থেকেই পড়ে পড়ে আত্মস্থ করতে হবে, যমুক জায়গায় জিনিস আছে। আপনার লাইন বাই লাইন মুখস্থ করার দরকার নাই, কিন্তু আমি তো জানি যে শিশু কাকে বলে। 18 বছরের নিচের বয়স্ক যে কোনো কাউরে কি বলে, শিশু বলে। আমি 2 ধারায় জানলাম যে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু কি, যে শিশু অপরাধ করছে যার বয়স 18 বছরের কম তাকে শিশু আইন অনুসারে বলা হয় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু। এই তো কোথায় দেওয়া আছে, 2 ধারায়। বুঝতে পারছেন? আচ্ছা, কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন অনলাইনে যারা আছেন। এবং এই জিনিসগুলা আপনি ডিজিএস পরীক্ষা দেন বা না দেন, আপনি কোর্টে প্র্যাকটিস করতে গেলে এই সকল আইন সম্পর্কে আপনার ধারণা লাভ করতে হবে। কারণ আইন তো আপনি তো হরেক রকমের মামলা করবেন। শিশু একটা গ্রেফতার হয়ে আসছে, শিশু একজন অমুক অপরাধ করছে, তাহলে শিশু আইন তো আপনার অবশ্যই জানতে হবে। ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি যে যাই থাক না কেন, আমার বিশেষ আইন সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আচ্ছা, তো আমরা আরো কিছুক্ষণ পড়বো। দেখেন, শিশু কল্যাণ বোর্ড এবং উহার কার্যাবলী।
প্রথমে আছে এই আইনে মোট 3 প্রকার শিশু কল্যাণ বোর্ড আছে: জাতীয়, জেলা, উপজেলা। প্রথমে আসি আমরা জাতীয় শিশু কল্যাণ বোর্ড ও উহার কার্যাবলী। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে জাতীয় শিশু কল্যাণ বোর্ড নামে একটি বোর্ড গঠিত হবে। কারা কারা থাকবে? বিশাল তালিকা, সব তো মনে রাখা সম্ভব না, কিছু কিছু আমরা মনে রাখবো। দেখেন, জাতীয় শিশু কল্যাণ বোর্ড ও উহার কার্যাবলী। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে জাতীয় শিশু কল্যাণ বোর্ড নামে একটি বোর্ড গঠিত হবে। জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী যিনি ইহার সভাপতি হইবেন। তাহলে পরীক্ষায় যে প্রশ্ন আসতে পারে যে জাতীয় শিশু কল্যাণ বোর্ডের চেয়ারম্যান কে হবে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী। বুঝছেন? সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদাধিকার বলে, ওই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যদি স্থায়ী কমিটি থাকে সে সভাপতি পদাধিকার বলে থাকবে। জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত 2 জন মহিলা সদস্য, যাহাদের মধ্যে একজন সরকার দলীয় আর একজন কি বিরোধী দলীয়। এটা ইম্পর্টেন্ট না এত বেশি, আপনি যেটা মনে রাখতে হবে যে জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সভাপতি কি। আর সংসদের স্পিকার কর্তৃক 2 জন মহিলা সদস্য থাকবে, একজন সরকার দলের আর একজন বিরোধী দলের। পুলিশের মহাপরিদর্শক তৎকর্তৃক মনোনীত বা তৎকর্তৃক মনোনীত অনন্য উপ মহাপুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা, মানে আইজিপি, অথবা ওনার কর্তৃক মনোনীত অন্য উপ মহাপুলিশ পরিদর্শকের। তারপর দেখেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদাধিকার বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অনন্য যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক মনোনীত উহার অনন্য যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অনন্য যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত উহার অনন্য যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। তারপরে আইন ও বিচার বিভাগ কর্তৃক মনোনীত উহা যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক উহার অনন্য যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। লিখিত পরীক্ষায় যদি প্রশ্ন এসে যায় বিভিন্ন মন্ত্রণালয়, এত তো মনে রাখা সম্ভব না, মন্ত্রণালয়টা একটা মনে করবেন আর যুগ্ম সচিব লিখে দেবেন। দেখেন, তথ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অনন্য যুগ্ম সচিব পদমর্যাদার একজন কি কর্মকর্তা। তারপরে দেখেন, সারা বাংলাদেশের লোক দায়িত্ব করে রাখছে, বাট অ্যাকচুয়ালি কোনোদিন সভাটা হয়েছে কিনা সন্দেহ আছে। এই যে প্রবেশন কর্মকর্তা, দায়িত্ব কর্মকর্তা পড়লাম, দায়িত্ব কর্তব্য। প্রবেশন কর্মকর্তা দেখেন কোন সময় শিশুরে আদালতে আনলে, দেখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অনন্য যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। তারপরে দেখেন, শেষ হয় নাই, মহাকারা পরিদর্শক ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এক্স অফিসিও পদাধিকার বলে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত উক্ত কার্যালয়ের একজন মহাপরিচালক। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদাধিকার বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদাধিকার বলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক পদাধিকার বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক পদাধিকার বলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মহাপরিচালক পদাধিকার বলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বা তৎকর্তৃক মনোনীত উহার কার্যনির্বাহী কমিটির একজন প্রতিনিধি। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক পদাধিকার বলে সরকার কর্তৃক মনোনীত 2 জন গণ্যমান্য ব্যক্তি। সরকার কর্তৃক মনোনীত জেলা পর্যায়ে কার্যক্রম রয়েছে এরূপ প্রতিষ্ঠিত বেসরকারি স্বেচ্ছাসেবী বিষয়ক শিশু সংস্থার একজন প্রতিনিধি। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক পদাধিকার বলে যিনি ইহার সদস্য সচিব হইবেন। এবার এই এতক্ষণ পর্যন্ত পড়লাম গঠন। তার মানে গঠন মোট কয়জন এটা আমার জানার প্রয়োজন নাই, গঠন সারা বাংলাদেশের লোক প্রায় জায়গা আছে। যেটা মনে রাখেন, এত মনে রাখার প্রয়োজন নাই, যেটা মনে রাখবেন যে জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সভাপতি কি হবে, সমাজ সেবা মন্ত্রণালয়। তো 2 উপধারা 2 আছে, দেখেন জাতীয় শিশু কল্যাণ বোর্ড নিম্নবর্ণিত দায়িত্ব কার্যাবলী সম্পাদন করবেন। এখন দায়িত্ব কর্তব্য আসলে কি, এটা এতজন লোক যে কমিটি গঠন হলো, কল্যাণ বোর্ড গঠন হলো, ওনাদের দায়িত্ব কর্তব্য আসলে কি?
শিশু উন্নয়ন কেন্দ্র প্রত্যয়িত প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি সমন্বয় সাধন পর্যবেক্ষণ মূল্যায়ন সুবিধা বঞ্চিত শিশু আইনের সংস্পর্শে আসা শিশু ও শিশু আইনের সহিত সংঘাতে জড়িত শিশুদের পরিবার সমাজ জীবন পুনঃএকত্রীকরণ পুনর্বাসন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন পরিকল্পনা গ্রহণ বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান কল্যাণ উন্নয়ন সাধনের লক্ষ্যে তাদের লিঙ্গভিত্তিক সংখ্যা নিরূপণ ব্লা 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 অনেক দায়িত্ব কর্তব্য আছে, প্রয়োজন নাই। জাস্ট মনে রাখেন যে শিশু রিলেটেড সকল দায়িত্ব তারা পালন করে থাকে। তো তাহলে এছাড়া পরের পেজে মানে 8 নম্বর পেজে যদি একটু দেখি যে এই যে জেলা শিশু কল্যাণ বোর্ডের সুপারিশ অনুমোদন, মানে জেলা শিশু কল্যাণ বোর্ড কোন সুপারিশ করবে কার কাছে? জাতীয় শিশু কল্যাণ বোর্ডের কাছে। জেলা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের নীতিমালা প্রণয়ন প্রয়োজনে সুপারিশ ও দিক নির্দেশনা প্রদান কার্যক্রম সম্পর্কে সময় তাহাদের নিকট হইতে প্রতিবেদন আহ্বান এবং তাহাদের কার্যক্রমের সমন্বয় সাধনের জন্য প্রয়োজনে আন্তঃবোর্ড সমন্বয় সভার এগুলা। তাহলে জাতীয় শিশু কল্যাণ বোর্ডের গঠন প্লাস দায়িত্ব কর্তব্য এই সব কিছু আছে কোথায়? তানবিল খান ঘন আসছে কত ধারা আছে? 7 ধারায়। জেলা শিশু কল্যাণ বোর্ড ও উহার কার্যাবলী দেখেন, প্রত্যেক জেলায় নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে জেলা শিশু কল্যাণ বোর্ড নামে একটি বোর্ড থাকবে। এই জায়গার সভাপতিকে জাস্ট এটা করবো, আর প্রয়োজন নাই। জেলা প্রশাসক পদাধিকার বলে তিনি ইহার কি হবেন? সভাপতি হবেন। তাহলে জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সভাপতিকে মন্ত্রী, আর জেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি জেলা প্রশাসক। এছাড়া জেলায় যা যা আছে গুরুত্বপূর্ণ ব্যক্তি জায়গা সব আছে, রিডিং করে নিবেন, বুঝতে পারছেন? আমরা চলে আসি 9 ধারা, উপজেলা শিশু কল্যাণ বোর্ড ও উহার কার্যাবলী। প্রত্যেক উপজেলায় নিম্নবর্ণিত সদস্যের সমন্বয়ে উপজেলা শিশু কল্যাণ বোর্ড নামে একটি বোর্ড গঠিত হবে, যথা এই যে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো, এটা কি হবে? সভাপতি। তাহলে 3টা বোর্ড, জেলা শিশু কল্যাণ বোর্ড 7 ধারা, সরি জাতীয় শিশু কল্যাণ বোর্ড 7 ধারা, জেলা শিশু কল্যাণ বোর্ড কত? 8 ধারা, উপজেলা শিশু কল্যাণ বোর্ড কত? 9 ধারা। জেলার যিনি সরি জাতীয় পর্যায়ের যিনি মন্ত্রী সভাপতি, জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক, আর উপজেলার ক্ষেত্রে কি? উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া উপজেলার যারা যারা দায়িত্ব মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে সবাই এর সদস্য হবে। এখন যেটা ইম্পর্টেন্ট সেখানে চলে আসে ধারা 10, বোর্ডের মনোনীত কর্মকর্তার মেয়াদ, এটা ইম্পর্টেন্ট। জাতীয় শিশু কল্যাণ বোর্ড, জেলা শিশু কল্যাণ বোর্ড, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মনোনীত সদস্যগণ তাদের মনোনয়নের তারিখ হইতে গোল দিবেন 2 বছরের জন্য স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন। এটা ইম্পর্টেন্ট যে সদস্যরা কত দিনের জন্য থাকবে? 2 বছরের জন্য, এটা গোল দেন। তবে শর্ত থাকে যে উক্তরূপে মনোনীত কোন সদস্য ইচ্ছা করিলে যে কোনো সময় সংশ্লিষ্ট সভাপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারবেন এবং সভাপতি কর্তৃক উহার গৃহীত হবার তারিখ হইতে পদটি শূন্য হয়েছে বলে গণ্য হবে, মানে যে কোনো সময় সে পদত্যাগ করতে পারে। মনোনয়ন প্রদানকারী কর্তৃপক্ষ যে কোনো সময় তৎকর্তৃক প্রদত্ত মনোনয়ন বাতিল করিয়া তদস্থলে উপযুক্ত নতুন কোন ব্যক্তিকে মনোনয়ন প্রদান করিতে পারিবে। মানে যারা নিয়োগ দিচ্ছে তারা ইচ্ছা করলে অন্য কাউরে নিয়োগ দিতে পারে। সরকার প্রয়োজনে সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা বোর্ডের সদস্য সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারবে। তাহলে আমার এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই বোর্ডের সদস্যদের মেয়াদ কতদিন? 2 বছর, আর দরকার নেই। এবার আসি বোর্ডের সভা, 11 ধারা। এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে বোর্ড উহার সভার কার্য পদ্ধতি নির্ধারণ করতে পারবে। বোর্ডের সভা উহার সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান ও সময় অনুষ্ঠিত হইবে। প্রতি 6 মাসে, এটা ইম্পর্টেন্ট, বললেন প্রতি 6 মাসে জাতীয় শিশু কল্যাণ বোর্ড, বল দিবেন প্রতি 4 মাসে জেলা শিশু কল্যাণ বোর্ড, প্রতি 3 মাসে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের কমপক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে। এটা বিবিআই। জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সভা হবে কয় মাসে? 6 মাসে। জেলা পর্যায়ে 4 মাসে, উপজেলা পর্যায়ে 3 মাসে। ঠিক আছে। তারপরে সভাপতি বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করবেন এবং তার অনুপস্থিতিতে তৎকর্তৃক নির্দেশিত অন্য কোনো সদস্য বা এরূপ কোনো নির্দেশনা না থাকিলে সভায় উপস্থিত সদস্যগণের দ্বারা নির্ধারিত অন্য কোনো সদস্য সভায় সভাপতিত্ব করবেন। তারপর যদি আমরা দেখি, তারপরটা ইম্পর্টেন্ট, বিবিআই কোরাম।
মোট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভিত্তিতে বোর্ডের সবার কোরাম গঠিত হবে। এটা বুঝেন? সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে মোট সদস্য সংখ্যা যদি 100 জন হয়, কোরাম 51 জনে, সেটা বলছে। সদস্য যদি 30 জন হয়, 30 জন হয়, তাহলে কোরাম কয় জনে? 16 জনে। বুঝতে পারছেন? সেটা কথা বলছি। তারপরে সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে এর সিদ্ধান্ত গৃহীত হবে। সংশ্লিষ্ট সভায় যতজন উপস্থিত ছিল তাদের ভোটে সিদ্ধান্ত গৃহীত হবে। শুধুমাত্র কোনো সদস্য পদে শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকবার কারণে বোর্ডের কোনো কার্য বা কার্যধারা অবৈধ হবে না বা তৎ সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এখন আমরা আজকে শেষ ধারাটা পড়বো, সেটা হলো যে জেলা শিশু কল্যাণ বোর্ড এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা। জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট জেলার একজন সংসদ সদস্য জেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা হইবেন। স্পিকার সাহেব মনোনীত করবেন একজন সংসদ সদস্যরে, তারে বলবে যে আপনি জেলা শিশু কল্যাণ বোর্ডের কি অ্যাডভাইজার। তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট জেলায় কোনো মহিলা সংসদ সদস্য থাকলে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে উক্ত মহিলা সদস্যকে অগ্রাধিকার প্রদান করিতে হবে। ধরেন হাসনাত আব্দুল্লাহ আছে, রুমিন ফারানাও আছে, তাহলে অগ্রাধিকার পাবে কে? রুমিন ফারানা। আচ্ছা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা শিশু কল্যাণ বোর্ডের কি হবেন? উপদেষ্টা হইবেন। জেলা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টার দায়িত্ব কার্যাবলী বিধি দ্বারা নির্ধারিত। তাহলে এখানে এগুলো ইম্পর্টেন্ট না, এমনি জানা উচিত, যেহেতু কষ্ট করে দেশ একটা আইন তৈরি করছে, আমরা এই জায়গায় একটা ধারণা লাভ করলাম, আর যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো মার্ক করতে বলি। তো যেমন খুশি তেমন সাজে একজন রুমিন ফারানা সেজে আসছে, দেখছেন এটা? তো যে পর্যন্ত পড়লাম 12 ধারা পর্যন্ত পড়ছি আজকে এ পর্যন্তই। আমাদের আগামী বৃহস্পতিবার ক্লাস আছে, বাদ বাকিটা পড়বে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন পড়বেন। যারা অনলাইনে আছে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পিডিএফ দিলে আমি খাতা মূল্যায়ন করে দিব। তো আজকে যতটুকু পড়লাম, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আর অনলাইনে বা অন্যান্য যারা আছেন, যারা বিজিএস ক্লাস করতে চান, মানে আপনাদের না, যারা এই মুহূর্তে আমাদের গ্রুপে আছেন তাদের না, অন্যান্যদের কথা বলতেছি, যে ইউটিউবে যারা আমাদের ক্লাস দেখেন, অনেকে ক্লাস করার ইচ্ছা পোষণ করে। গতদিন একদিন ইচ্ছা পোষণ করছে, স্যার আমার গ্রুপে যুক্ত করেন। তখন ওনার আমি বলছি যে আপনি কি মানে ভর্তি হতে চান নাকি ভর্তি ছাড়া যুক্ত হতে চান, মানে ফ্রি পড়তে চান? উনি বলতে স্যার ভর্তি ছাড়া। ঠিক আছে, তাহলে আমি ওনারে বললাম যে ভাই আমার এই লেকচার তো ইউটিউবেই আছে, আর আপনি যদি আমার কাছে এই মেসেঞ্জারে গ্রুপে যুক্ত হয়ে সরাসরি লাইভ ক্লাস করতে চান, তাহলে আপনাকে ভর্তি হইতে হবে। এখন ভর্তির ক্ষেত্রে আমার কোর্স ফি যা তা আপনার দেওয়ার দরকার নাই, আপনার সামর্থ্য যা সেই অনুসারে দিবেন, বাট আপনার ভর্তি হইতে হবে। বুঝতে পারছেন? কারণ আপনি একটা স্বনামধন্য ভার্সিটিতে পড়তেছেন, আপনি আপনার যদি সামর্থ্য থাকে 100 টাকা দেওয়ার, আমি 100 টাকাতেই খুশি, কিন্তু তবুও আপনার কি হইতে হবে? ভর্তি হইতে হবে। বুঝতে পারছেন? এই ইউটিউবে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। আর এবার আমরা 19 বিজিএস এর আগে আল্লাহর রহমতে অনেক সময় পাবো। আমরা এই যে শুরু করছি, জেনারেল সাবজেক্ট সব পড়বো, আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান যা আছে সব পড়বো। সামনে আস্তে আস্তে ক্লাসের দিন সংখ্যাও বৃদ্ধি পাবে। আপাতত 2 দিনে আছে, কিছুদিনের মধ্যেই সংখ্যা বৃদ্ধি পাবে। ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি আমরা নিতে পারবো। তো ঠিক আছে, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।